Dear students, welcome back again. You know, already we have completed the first chapter of biology part 1, cell and its structure. And today I would like to start the second chapter. Basically, this title is cell division. ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিভিয়াস ক্লাসগুলোর সাথে এই ক্লাসগুলোর কোরিলেশন আছে। আমাদের সিলেবাস গুলো আসলে এভাবে তৈরি করা হয়, কারণ হুট করে কোনো একটি বিষয় আমরা ইনকর্পোরেট করি না। প্রিভিয়াস ক্লাসগুলোর সাথে ধারাবাহিকভাবে একটি সম্পর্ক থাকে। তো চ্যাপ্টার 2 তে যেটি আছে সেটি হচ্ছে আমাদের সেল ডিভিশন, যেটিকে আমরা বাংলায় বলছি কোষ বিভাজন। খুব সিম্পল এই শব্দটি আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে না। কোষ বিভাজন মানে হচ্ছে কি হবে, পার্টিকুলারলি সেলটা ডিভাইড হবে। তো সেল তো আমরা জানি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট and collective of cell that's called tissue. এবং আমাদের যে হিউম্যান বিইং বা প্ল্যান্টস যদি আমরা বিবেচনা করি, আমরা সবাই কিন্তু জাইগোট বা ভ্রূণ অবস্থায় ছিলাম। আজকে আমার যে অবয়বটি দেখা যাচ্ছে, আজকে যে প্ল্যান্টসটি দেখা যাচ্ছে অনেক বড়, সেটি কিন্তু এই পর্যায়ে ছিল না। প্ল্যান্টস এর ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে এই বছরে আমের আঠিটা মাটিতে পড়েছিল, সেখান থেকে অঙ্কুরিত হয়ে ছোট ছোট হয়ে 5 বছর পরে 2 বছর পরে এই আম গাছটি অনেক বড় মহিরুহ যেটাকে আমরা বলি বৃক্ষে পরিণত হচ্ছে। আবার আমরা যারা হিউম্যান বিইং আছি, আমরা অনেক শিশু ছিলাম, এখন আমরা হয়তো এজেড হয়েছি, বড় হয়েছি। আমাদের বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেটি ঘটেছে। তাহলে কিভাবে ঘটেছে? আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে সেটি কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে। একটি কোষ থেকে দুটি কোষ, দুটি কোষ থেকে চারটি কোষ, এভাবে বিভাজিত হয়েছে। তাহলে কোষ বিভাজনকে আমরা কি বলছি, যে একটি কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হবে বা দুটো কোষ তৈরি হবে, এর যে প্রক্রিয়া সেটি হচ্ছে বেসিক্যালি আমাদের কোষ বিভাজন। ঠিক আছে, সেল ডিভিশন। এখন সেল ডিভিশনের কয়েকটি টাইপস আছে। আমি যদি বইয়ের ভাষায় সংজ্ঞাটা বলি, তাহলে সেটি হচ্ছে যে জীবদেহে কোনো কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি, আমি যেটি বললাম, এবং বংশ বৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়, বেসিক্যালি সেটিকে আমরা বলছি সেল ডিভিশন। এবং এই কোষ বিভাজনের কয়েকটি ধরন বা প্রকৃতি আছে। তার মধ্যে একটিকে বলছি আমরা অ্যামাইটোসিস, আরেকটিকে বলছি আমরা মাইটোসিস, এবং আরেকটিকে বলছি মিয়োসিস। বাংলাতে আমরা লিখতে পারি, যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, ঠিক হবে না, আরেকটা হচ্ছে মিয়োসিস। নিঃসন্দেহে এই তিনটি জিনিসের বেসিক কিছু পার্থক্য আছে এবং কিছু সংজ্ঞায়ন রয়েছে, যেটি এই তিনটি প্রক্রিয়াকে পৃথক করে ফেলতে পারে। সেটি হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশন আমরা তখনই বলছি যখন কোনো জটিল প্রক্রিয়া ছাড়া খুব ইজিলি সিম্পলি একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হচ্ছে। জটিল প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে যে ধাপে 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 যখন তৈরি হয়, দেখা যাচ্ছে আমি একটা বিল্ডিং তৈরি করছি, তো বিল্ডিং তৈরি করা কিন্তু কি জটিল প্রক্রিয়া। সেখানে কি কি করতে হচ্ছে, আমাদের ব্রিক্স লাগছে, সিমেন্ট লাগছে, মিস্ত্রি লাগছে, রড, সিমেন্ট, অনেক কিছু সমন্বয়ে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে একতলা থেকে 5 তলা একটি বিল্ডিং তৈরি হচ্ছে। কিন্তু যদি এমন হতো যে আজকে বললাম খুব সহজেই 2 দিনের মধ্যে 5 তলা একটা বিল্ডিং হয়ে গেল কোনো জটিল প্রক্রিয়া ছাড়া, তখন কিন্তু সেটি হচ্ছে আমাদের ঠিক অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, যখন কোনো জটিল প্রক্রিয়া ছাড়া একটি কোষ থেকে দুইটি কোষ আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে, সেটিকে আমরা বলছি অ্যামাইটোসিস। এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা যাচ্ছে যে কিভাবে তৈরি হচ্ছে, আমরা একটি কোষ যদি এখানে এঁকে নেই অ্যামাইটোসিস এর ক্ষেত্রে, this is the particular cell. হ্যাঁ, এটি যদি আমাদের একটি অ্যামাইটোসিস কোষের অবয়ব হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই কোষটি এভাবে একটু ডাম্বল শেপ হয়ে এই যে একটা খাঁজ তৈরি হলো, থার্ড স্টেজে এসে আপনার দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস আলাদা হয়ে যাচ্ছে। খুব সহজ একটি প্রক্রিয়া। তো দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের প্রোক্যারিওটিক যে কোষগুলো রয়েছে, অ্যামিবা সহ কিছু কিছু হচ্ছে আমাদের
এনটিটির ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এটি তোমরা বইয়ে দেখলে খুব শর্টে এটি বুঝতে পারবে, ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মাইটোসিস সেল ডিভিশন, যেটিকে আমরা বলছি সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কেন বলছি? ইকুয়েশনাল আমরা তখনই বলছি যখন হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে যে ক্রোমোজোমের যে সংখ্যা, নিউক্লিয়াসের যে সংখ্যা, সেটি কিন্তু আমাদের সমান থাকছে, তখন হচ্ছে কি আমরা এটাকে মাইটোসিস কোষ বিভাজন বলছি, যেটির অনেকগুলো ধাপ। ওইখানে কিন্তু ধাপ ছিল না, কিন্তু মাইটোসিসে যদি আমরা বলি সেখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। হ্যাঁ, তাহলে এই যে জটিল একটি প্রক্রিয়া, সেটির মধ্য দিয়ে কিন্তু আমার মাইটোসিস যে সেল ডিভিশন সমীকরণিক বলছি, ইকুয়েশনাল, সেই সেল ডিভিশনটি হচ্ছে। এবং এই ধরনের সেল ডিভিশন বেসিক্যালি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে আম, জাম, কাঁঠাল, লিচুর সামনে যে প্ল্যান্টস গুলো দেখতে পাই এবং সেগুলোর মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি। যখন আমরা ইন ডিটেইলস আলোচনা করব এই ফেজ গুলো ধরে ধরে, তখন অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে মিওসিস। মিওসিস সেল ডিভিশনকে আমরা বলছি হ্রাসমূলক, এবং এই মাইটোসিস সেল ডিভিশনটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের বডি সেল বা সোমাটিক সেল, বডি সেল। আর এটি হচ্ছে কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ সেল। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সেল অর্থাৎ মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমাদের যেই হচ্ছে রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে সেখান থেকে যে সেল ডিভিশনটি হচ্ছে, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের জাইগোট তৈরি করতেছে, তখন আবার এটা দুটো মিলে কিন্তু আমাদের ডিপ্লয়েড হয়ে যাচ্ছে, হ্যাপ্লয়েড, এই জিনিসগুলো আসবে। তো মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে হ্রাসমূলক বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে অর্ধেক পরিমাণ হয়ে যাবে। মাইটোসিসে কিন্তু সম পরিমাণে থাকছে, এবং এখানে মিওসিসের ক্ষেত্রে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে ক্রোমোজোম নাম্বার, এবং সেখানে এদিকে আমাদের আমরা বলছি মিওসিস 1 এবং মিওসিস 2। এই মিওসিস 2টা হচ্ছে আবার হুবহু মাইটোসিসের মতো। এটি হচ্ছে আমাদের মিওসিস সেল ডিভিশন, এবং বেসিক্যালি এটি হচ্ছে কোথায় আমাদের যে ইয়ে রয়েছে হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, প্রজনন যে কোষটা আছে সেটির ক্ষেত্রে আমাদের এটি মিওসিস সেল ডিভিশন হচ্ছে। আচ্ছা, তাহলে তিনটি সেল ডিভিশন আমরা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করলাম। এখন লক্ষ্য করো যে যে জিনিসটি আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে ইন্টারফেস এন্ড সেল সাইকেল, এই দুটো জিনিস চলে আসবে। ইন্টারফেসটা নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করি যে ইন্টারফেসটা বেসিক্যালি কি। ইন্টারফেস ইন্টেরিয়াম, অন্তর্বর্তীকালী। দেখা যাচ্ছে যে একটি কোষ বিভাজিত হবে, তাহলে একটি কোষ বিভাজিত হবে, বিভাজিত হওয়ার যে পূর্ব মুহূর্ত এবং একটি কোষের বিভাজন শেষ হওয়া, এর মাঝখানে যতটুকু সময় সে পাচ্ছে সেটিকে আমরা বলছি ইন্টারফেস। এবং এই ইন্টারফেস সময়টি কিন্তু যদি 100% এর মধ্যে আমরা ভাগ করি, তো দেখা যাচ্ছে যে প্রায় 90% সময় এই ইন্টারফেসের মধ্যে চলে যায়, অর্থাৎ কোষ বিভাজিত হবে। অর্থাৎ আমি দেখা যাচ্ছে কোথাও থেকে রওনা করলাম, স্টার্ট করলাম, এই স্টার্ট করার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলোর যে এই যে অন্তর্বর্তীকালীন এবং শুরু করে শেষ করব, এর যে মাঝখানের সময়টি, অর্থাৎ শুরু করলাম বা একটা জায়গা থেকে শেষ করলাম, শেষ করে যে শুরু করব, তার মাঝে যে সময়টা আমি পাচ্ছি এটিকে আমরা বলছি হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্টারফেস, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ইন্টারফেস। অন্তর্বর্তীকালীন যে সময়টি আছে সেটি হচ্ছে শেষ থেকে প্রথম পর্যন্ত মধ্যবর্তী যে সময়,
সেটিকে আমরা বলছি ইন্টারফেস। আর সেল সাইকেল, সাইকেল মানে আমরা বুঝি যে একটি চক্র, অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে আবার বিভাজিত হওয়ার পর্যন্ত, সেটা হচ্ছে পূর্ণ একটি সাইকেল। আমি কোথা থেকে যাত্রা শুরু করলাম, আমি বাসা থেকে কলেজে আসলাম, কলেজ থেকে আবার বাসায় চলে আসলাম, এখান থেকে শুরু করেছিলাম। হোল সাইকেল, ফুল সাইকেল। তো এখানে আমাদের ইন্টারফেসের তারা যে সংজ্ঞায়ন করেছে সেটি আমি তোমাদের একটু বলতে চাই যে ইন্টারফেস হচ্ছে একটি দীর্ঘ দশা, ফেজ মানে তো দশা, পরবর্তী বিভাজন পর্যায়টি সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য ইন্টারফেস নিউক্লিয়াস এবং গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া ঘটে। আমি কিন্তু বলেছি যে একটা কাজ শেষ হলো, সেটি শেষ করে শুরু করব, এর মাঝখানে একটি সময় থাকে, সেই সময়টিকে আমরা বলছি, দেখা যাচ্ছে যে 4 তলা বিল্ডিং কমপ্লিট হলো, আমরা 5 তলা করবো, তখন ছাদ দেওয়ার পরে কাজ শুরু করার জন্য একটু ওয়েট করতে হয়, এই যে মাঝখানের সময়, এটিকে আমরা বলছি ইন্টারফেস। অর্থাৎ দুটো জিনিসের মধ্যবর্তী যেই দশাটা, সেটি হচ্ছে ইন্টারফেস। অর্থাৎ একটি কোষ বিভাজন শেষ হলো, শেষ করে আবার নতুন করে সে বিভাজিত হবে, এর মাঝখানে যে সময়টি আছে সেটিকে আমরা ইন্টারফেস বলছি। এটিকে যদি আমি একটি সাইকেল দিয়ে, সেল সাইকেল দিয়ে বিবেচনা করি, তখন দেখা যাচ্ছে যে বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। দিস ইজ দ্য সেল সাইকেল। এখানে আমি কিছু জিনিস ভাগ করে নিলাম, ঠিক আছে? তো এইটা আমরা বলছি মাইটোসিস এম ফেজ, এটাকে আমরা বলছি G1 সিনথেসিস এন্ড G2। এই যে টোটাল টুকু এখানে যেহেতু কোষ্ঠ বিভাজিত হবে, এই টোটাল টুকু হচ্ছে বেসিক্যালি ইন্টারফেস, এটি হচ্ছে আমাদের ইন্টারফেস। দেখো টোটালটাকে আমরা বলছি সেল সাইকেল। সেল সাইকেলের মধ্যে যে জিনিসটা আছে সেটি হচ্ছে কি, যে 4টি অংশ আছে মাইটোসিস। এখানে দেখা যাচ্ছে যে 5 to 10% সময় শুধু এখানে লাগছে, বাকি সময়টা দেখা যাচ্ছে 90% সময় লাগছে আমার ইন্টারফেসের মধ্যে চলে যাচ্ছে। তোমরা এই সাইকেলটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছু তোমাদের স্পষ্ট হয়ে যাবে। তাহলে সেল সাইকেল বলতে হচ্ছে কি, একটি কোষ বিভাজিত হয়ে নতুন একটি কোষ বিভাজিত হবে, টোটাল যে সাইকেলটি সেটি হচ্ছে আমাদের সেল সাইকেল। এবং এই সেল সাইকেলের মধ্যে আমরা 4টি অংশ পাচ্ছি, মাইটোসিস ফেজ ও মাইটোটিক ফেজ, যেটিকে আমরা হচ্ছে কোষ বিভাজিত হবে খুব স্বল্প সময়ের জন্য জায়গাটি থাকে, কারণ প্রস্তুতিটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি আমাদের মূল বিষয়বস্তু। এখানে প্রস্তুতিটা আমাদের মূল বিষয়বস্তু। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে G1 ফেজ, এস ফেজ, এটা হচ্ছে আমাদের G2 ফেজ। তো এটাকে আমরা বলছি, এস কে বলছি সিনথেসিস। হ্যাঁ, সিনথেসিস, সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হবে, তৈরি হবে, হচ্ছে উৎপন্ন হবে, ঠিক আছে? আর এটিকে আমরা বলছি গ্যাপ 1, এবং এটিকে বলছি আমাদের গ্যাপ 2। এই দুটো জিনিস এবং সিনথেসিস, ঠিক আছে? তাহলে এই টোটালটিকে আমরা বলছি বেসিক্যালি সেল সাইকেল। এখন লক্ষ্য করো যে সেল সাইকেলটা তোমরা বুঝতে পারলে, তাহলে এই যে একটি কোষ বিভাজিত হওয়ার জন্য তার যে প্রস্তুতি পর্ব আছে, সেখানে প্রায় 90% সময় চলে যাচ্ছে। যদি একটি কোষ বিভাজনের সেল সাইকেল 5 মিনিট সময়, তাহলে 4 মিনিট সময় তার ব্যয় হয়ে যাবে হচ্ছে সে প্রস্তুতি এবং ইন্টারফেজের জন্য তৈরি হয়ে যাবে, এবং 1 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে বা 30 সেকেন্ডের মধ্যে বেসিক্যালি তার কোষ বিভাজনটি সুসম্পন্ন হবে। তাহলে এখন দেখো যে আমাদের গ্যাপ 1 এ যেটা আছে, এখানে বেসিক্যালি কি হচ্ছে, এইখানেও তো একটা নির্দিষ্ট কাজ হচ্ছে, সিনথেসিসের কাজ হচ্ছে, এবং গ্যাপ 2 তে গিয়ে কাজ হচ্ছে। গ্যাপ 1 এ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের যে উপাদানগুলো কোষের মধ্যে আছে, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ, সেগুলো হচ্ছে যে প্রস্তুতি সম্পন্ন করছে। অর্থাৎ আমার মধ্যে এই সময়ের মধ্যে গ্যাপ 1 এ দেখা যাচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ
কারণ বিভাজিত হয়ে গেলে তো ডিএনএ এক সেট আছে, আরেক সেট হতে হবে, আরএনএ আছে, আরেক সেট হতে হবে, মাইটোকন্ড্রিয়া আছে, তার আরেকটা কপি তৈরি হতে হবে, না হলে তো সাম্যাবস্থা হবে না, কোষ বিভাজিত হয়ে সেখানে পুরোপুরি অংশগ্রহণ করতে পারবে না। তাহলে গ্যাপ ওয়ান বেসিক্যালি তাদের প্রস্তুতি পর্ব, সিডিকে সাইক্লিন নামে এক ধরনের এনজাইম সেখানে কাজ করে। দেখবো তোমাদের সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে, এখানে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই জিনিসটি এখানে কাজ করে এবং সামগ্রিক কার্যক্রমকে এটি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রস্তুতির জন্য হচ্ছে যে কে কে অংশগ্রহণ করবে, কিভাবে অংশগ্রহণ করবে, কখন কাজ শুরু করবে, ডিএনএ থেকে ডিএনএ কিভাবে হবে, এই কাজগুলো হচ্ছে বেসিক্যালি এখানে হয়। আর এই সিনথেসিস, সিনথেসিস শব্দটা হচ্ছে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া, এবং সেটি কিভাবে হবে, এখানে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে, তারপরে দেখা যাচ্ছে আমাদের আরএনএ থেকে আরএনএ তৈরি হবে, মাইটোকন্ড্রিয়ার দুটো কপি হবে, তারপর হচ্ছে রাইবোজোম, অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো এখানে উৎপন্ন হয়ে যাবে। গ্যাপ টুতে গিয়ে যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের বেসিক্যালি তারা এই যে শক্তি, কিছু এনার্জি এখানে উৎপন্ন হবে, এটিপি তৈরি হবে। কেন তৈরি হবে? মাইটোসিস সেল ডিভিশনের জন্য কিছু এনার্জি তার প্রয়োজন হবে, তখন কিছু এনার্জি এখানে সে তৈরি করবে, যে সেটি হচ্ছে কি বলছে, যে এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ বা মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু, তারপর হচ্ছে এটিপি তৈরি করা। অর্থাৎ আমাদের যখন মাইটোসিস সেল ডিভিশন হবে, এই সেল ডিভিশন যখন এই ডিটেইলস বলবো, তখন আমাদের মাকুতন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি হওয়ার প্রয়োজন আছে। সেই জিনিসগুলো অর্থাৎ একদম শেষ পর্যায়ে গিয়ে কোষ বিভাজিত হওয়ার জন্য যে যে উপাদানগুলো সামগ্রিকভাবে প্রস্তুত থাকা দরকার, সেই জিনিসটি সেখানে তৈরি হয়ে যাবে, এবং 5 থেকে 10% সময়ের মধ্যে আমাদের যে মাইটোসিস সেল ডিভিশন আছে সেটি সেখানে সংগঠিত হবে। ঠিক আছে, তাহলে আমরা সেল সাইকেল এবং ইন্টারফেস দেখলাম। এখন দেখো এই যে 5 to 10% এর মধ্যে যে আমাদের মাইটোটিক সেল ডিভিশন, হ্যাঁ, সেই মাইটোটিক সেল ডিভিশনের জিনিসটা আমরা একটু দেখব। সেটি হচ্ছে মাইটোটিক বা মাইটোসিস সেল ডিভিশন। এক্ষেত্রে কি হবে, যে মাইটোসিস সেল ডিভিশন যখন আমরা পড়েছি তখন আমরা কি বলছি, সমীকরণিক বিভাজন, অর্থাৎ সমপরিমাণে আমাদের কোষটি বিভাজিত হবে, তার যেই উপাদানগুলো আছে সেটি সমপরিমাণে নতুন কোষের মধ্যে যাবে, এবং সেখানে আমরা কয়েকটি ফেজ দেখেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রোফেজ। এই প্রোফেজ হচ্ছে এমন একটি ফেজ বা দশা যেখানে তোমরা যখন নিউক্লিয়াস পড়েছো, সেই নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি ছিল, নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি আমাদের যেই ক্রোমোজোম গুলো ছিল। প্রোফেজের আগে আমরা একটু ইন্টারফেজ দেখি। ইন্টারফেজের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম একটি কোষ থাকছে, কোষের মধ্যে আমার বড় করে নিউক্লিয়াস এঁকে দিচ্ছি, নিউক্লিওলাস এঁকে দিচ্ছি, এবং এই যে ক্রোমাটিন ফাইবার। এই ইন্টারফেসে কিন্তু দিস সেল ইজ রেডি টু ডিভিশন, হ্যাঁ, এটি থাকছে এই পর্যায়ে। এখন আমাদের প্রোফেজের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমাদের ক্রোমাটিন ফাইবার, সেটি কিন্তু আর ক্রোমাটিন ফাইবার পর্যায়ে থাকছে না, সেখানে জল বিয়োজনের মাধ্যমে গিয়ে এরকম শুক্রাণু এরকম স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। ফুললি ক্রোমোজোমের স্ট্রাকচার পাওয়া যাচ্ছে না, এইরকম। অর্থাৎ প্রোফেজের ক্ষেত্রে গিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে ক্রোমাটিন ফাইবার আছে, সেই ক্রোমাটিন ফাইবারটি
ফ্র্যাগমেন্টেড হয়ে, খণ্ডিত হয়ে, জল বিয়োজন হয়ে বা পানি বিয়োজন হয়ে ডিহাইড্রেটেড হয়ে তখন আমাদের সেন্ট্রোমিয়ার পাচ্ছি এবং বাহু পাচ্ছি। একটি স্ট্রাকচার আমাদের ক্রোমোজোমের স্ট্রাকচার চলে আসতেছে, সেটি হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে প্রোফেজ। তারপরে যদি আমরা মেটাফেজ দেখি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে লক্ষ্য করো যে আমাদের যে মেটাফেজ, এই মেটাফেজের ক্ষেত্রে আমাদের যেটি হচ্ছে, এটিকে যদি আমরা একটি কোষ ধরি, সেখানে কি হচ্ছে, স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে। এটিকে আমরা বলছি স্পিন্ডল ফাইবার বা মাকুতন্তু বাংলায় বলছি। বেসিক্যালি এটির সাথে হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো লেগে থাকবে। আরেকটি জিনিস থাকবে এখানে, সেটা হচ্ছে ট্রাকশন ফাইবার, যেটির সাথে লেগে থাকবে আর যেটির সাথে লেগে থাকবে না ক্রোমোজোম, সেটি হচ্ছে আমাদের ট্রাকশন ফাইবার। মেটাফেজ পর্যায়ে কি হচ্ছে আমাদের স্পিন মেটাফেজে যেটি হচ্ছে যে আমাদের প্রোমেটাফেজ, প্রোমেটাফেজটা মনে হয় তোমাদের একটু মিস হয়ে গেছে। প্রোমেটাফেজটা আমি একটু দেখাচ্ছি। এখানেও আমার স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, এভাবে ক্রোমোজোম গুলো লেগে থাকছে। কিভাবে লেগে থাকছে সেটি তোমাদের যখন ক্রোমোজোম পড়িয়েছিলাম, যে আমাদের যে সেন্ট্রোমিয়ারের পাশে থাকে হচ্ছে কাইনেটোকোর, এই কাইনেটোকোর দিয়ে হচ্ছে স্পিন্ডল ফাইবার, মাইক্রোটিউবিউলস, টিউবিউলিন তার সাথে লেগে থাকে, সেন্ট্রিওল থেকে এই স্পিন্ডল ফাইবার তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলো বিষয় ছিল, কিন্তু এই স্পিন্ডল ফাইবার যখন মেটাফেজ হবে তখন বেসিক্যালি আমার যে ক্রোমোজোম গুলো আছে সেটি আমাদের ইকুয়েটোরিয়াল জোন, যেটাকে আমরা বলছি বিষুবীয় অঞ্চল, সেই জায়গাটিতে চলে আসবে। একটি রাষ্ট্র আছে ইকুয়েডর, পৃথিবীর মানচিত্রে যদি দেখা যায় রাষ্ট্রটির অবস্থান হচ্ছে সেই ইকুয়েডর হচ্ছে মাঝামাঝি অবস্থানে, সেই ইকুয়েডর থেকে আসছে বেসিক্যালি হচ্ছে ইকুয়েটর বা ইকুয়েটোরিয়াল জোন। ঠিক আছে, এই জিনিসটা আসছে হচ্ছে আমাদের মেটাফেজের ক্ষেত্রে। তখন কি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো কখন অবস্থান করে, মাইটোটিক সেল ডিভিশনের কোন ফেজে, তাইলে কিন্তু এটা হচ্ছে মেটাফেজ। এবং প্রো মেটাফেজে কিন্তু আমাদের স্পিন্ডল ফাইবারটা তৈরি হচ্ছে। এটার প্রশ্ন আসে যে স্পিন্ডল ফাইবার কখন তৈরি হচ্ছে। তারপর হচ্ছে আমার আরেকটি ফেজ আছে, এটি হচ্ছে আমাদের 3-4 যদি আমরা বলি, আর সেটি হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে ক্রোমোজোম গুলো ডাবল হবে। এবং এদের মধ্যে একটি বিকর্ষণ তৈরি হবে, অর্থাৎ এই যে স্পিন্ডল ফাইবারের যে স্ট্রাকচারটি তৈরি হবে, কিছু ক্রোমোজোম উপরের দিকে যেতে থাকবে, কিছু ক্রোমোজোম নিচের দিকে যেতে থাকবে, যার যার দিকে একটা টান তৈরি করবে বিভাজনের জন্য। এবং সেখানে আমাদের যে বিভিন্ন ধরনের, আমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচার করেছিলাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, হেক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই জিনিসগুলো বলছি না যে পূর্ববর্তী ক্লাসগুলোর সাথে এই ক্লাসগুলোর কিন্তু একটি সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেদিকে তোমাদের খেয়াল বা নজর রাখতে হবে। এবং তখন কি হবে, একটি টান তৈরি হবে এবং ক্রোমোজোম গুলো দুই প্রান্তের দিকে যাওয়ার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হবে। তারপরে গিয়ে কি হবে, টেলোফেজে গিয়ে যেটা হবে, লাস্ট যে ফেজ বা স্টেপ আছে, সেখানে গিয়ে আমার ক্রোমোজোমটা কি করবে, এটিকে যদি আমরা কোষের স্ট্রাকচার ধরি, এখানে গিয়ে কি হচ্ছে আমাদের এরকম দুটো তৈরি হচ্ছে, এবং এই দুটোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক যে ক্রোমোজোম আছে সেটি সে ক্যারি করছে। অর্থাৎ টোটাল যে ক্রোমোজোম, যদি আমরা 8টি ক্রোমোজোম নিয়ে কাজ করে থাকি, তাহলে নতুন যে কোষ হলো সেখানেও 8টি করে নতুন সেল হবে। এটাকে আমরা বলছি হচ্ছে এটি হচ্ছে আমাদের মাদার সেল, এবং আমাদের
এটি হচ্ছে আমাদের ডটার সেল, হচ্ছে মাদার সেল, এটি হচ্ছে আমাদের ডটার সেল। ঠিক আছে, এবং এই যে মাইটোটিক সেল ডিভিশন, সেক্ষেত্রে আমরা বলছি ক্রোমোজোমের সংখ্যা একই থাকবে এবং নিউক্লিয়াসটা সমপরিমাণে বিভাজিত হবে। এটি হচ্ছে আমাদের বেসিক্যালি মাইটোটিক বা মাইটোসিস সেল ডিভিশন। পরবর্তী ক্লাসে আমরা মিওসিস সেল ডিভিশন নিয়ে আলোচনা করব। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্ক গুলো তোমরা একটু দেখে নাও। এখানে হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এই দুটোর পার্থক্য আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের সাথে রিলেটেড, সাইটোপ্লাজম ডিভিশন। আর ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ডিভিশন। এই দুটো পার্থক্য তোমরা দেখে নেবে, খুব সহজ, এটি আমার বোঝানোর কিছু নাই, তোমরা বইয়ে পড়লেই, রিডিং করলেই এটি বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটি আমরা সেল ডিভিশন, সেল ডিভিশনের যে সংজ্ঞা সেটি আমরা পড়লাম। তারপর হচ্ছে আমাদের সেল ডিভিশনের টাইপ, মাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস সেল ডিভিশন আমরা দেখলাম। তারপর হচ্ছে আমাদের সেল সাইকেল এবং ইন্টারফেস দেখলাম। সেখানে আমাদের গ্যাপ 1 আছে, গ্যাপ 2 আছে এবং মাঝখানে আমাদের সিনথেসিস এস ফেজ বলছি। এবং খুব স্বল্প সময়ের জন্য সেল ডিভিশন হচ্ছে 5 to 10% সময় শুধু ডিভিশনের জন্য, কিন্তু 90% সময় যাচ্ছে তার পূর্ব প্রস্তুতি হিসেবে। তারপর আমরা অ্যামাইটোসিস যে সেল ডিভিশন সেটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেটি দেখলাম। পাশাপাশি মাইটোসিস সেল ডিভিশনের ইন ডিটেইলস আমরা দেখলাম এবং সেটি সমকরণিক ডিভিশন, অর্থাৎ একটি কোষ থেকে অপত্য যে দুটি কোষ তৈরি হবে তার ক্রোমোজোমের সংখ্যা যে মাতৃকোষে যে ক্রোমোজোমের সংখ্যা ছিল সেটি সমানই থাকবে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হবে। এবং সেখানে কয়েকটি ফেজ ছিল, ইন্টারফেজ, তারপর হচ্ছে আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো কখন অবস্থান করছে সেটি মেটাফেজে, মাইটোটিক যে প্লেট সেটির উপরে চলে আসছে। স্পিন্ডল ফাইবার কখন হচ্ছে প্রোমেটাফেজে গিয়ে তৈরি হচ্ছে স্পিন্ডল ফাইবার, এবং ক্রোমোজোম গুলো বিচ্ছিন্ন হয়ে মেরুর দিকে যাচ্ছে আমাদের হচ্ছে অ্যানাফেজে, এবং ফাইনালি টেলোফেজে গিয়ে কিন্তু আমাদের সেই সেল ডিভিশনটা হয়ে যাচ্ছে। ক্লাসগুলো আশা করছি তোমরা বারবার দেখবে, বইয়ের সাথে মেলাবে। এবং সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পার্থক্যটা আমি বলেছি। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের সাথে যুক্ত, যেটি বিভাজন, এবং ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে বিভাজন, সেটিকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। কোথায় হয় কিভাবে হয় সেটি পার্থক্যের মধ্যে চলে আসবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। তোমরা পাশে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাশাপাশি হচ্ছে তোমরা মাদক থেকে দূরে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।